1973 সালের 25শে অক্টোবর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মালেক উকিল জানান, গ্রামরক্ষী দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক সদস্যকে একটি করে শটগান দেওয়া হবে। কাজের মেয়াদ শেষ হলে এসব অস্ত্র থানায় জমা নেওয়া হবে। তিনি আরও পরিষ্কার করে বলেন, এ ব্যাপারে মহকুমা হাকিমের অনুমোদন সাপেক্ষে স্থানীয় প্রভাবশালী ও নেতৃস্থানীয় ব্যক্তি এবং এমপির সাথে আলোচনা করে গ্রামরক্ষী দল গঠনের জন্য ওসির প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এরপর 29শে নভেম্বর সরকারের অস্ত্র সংক্রান্ত এক ঘোষণায় বলা হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রীগণ, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং সংসদ সদস্যরা লাইসেন্স ছাড়াই নিষিদ্ধ বা প্রোহিবিটেড বোর্ডের অস্ত্র নিজের কাছে রাখতে পারবেন। এর বৈধতা প্রশ্ন ছাড়াও এই সিদ্ধান্ত থেকে একটি বিষয় অত্যন্ত পরিষ্কার হয়ে ওঠে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছিল। 12ই নভেম্বর নজিরবিহীনভাবে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কংগ্রেস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ মুজিব স্বয়ং। সেখানে মনি সিং বলেন, ঐক্যজোটের ঘোষণায় যাদের শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে, মানে ভাসানী, ন্যাপ ও জাসদ সহ, আমরা যদি ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে সংগ্রামে সফলতা লাভ করতে পারি, তাহলে দেশে বিপ্লবের বিরাট অগ্রগতি হবে। এটি আমাদের ঐতিহাসিক কর্তব্য। 7ই ডিসেম্বর ত্রিদলীয় ঐক্যজোট ঘোষণা করে সমাজতন্ত্রের পথ বাধামুক্ত করা হবে। সরকারের নীতিসমূহ বাস্তবায়নের প্রতিটি দেশপ্রেমিকের কর্তব্য। ইতিমধ্যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটে। সরকারি প্রশাসকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে। অবাধ লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে ওঠে জনগণ। আকাশচুম্বী দ্রব্যমূল্য, মানুষের ক্রয় ক্ষমতা সীমা ছাড়িয়ে যায়। 4 মাসে সরকার 63 কোটি টাকা ছাড়ে বাজারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই অবস্থায় 1973 সালের 15ই ডিসেম্বর ব্যাংক ডাকাতির প্রচেষ্টায় এক চমকপ্রদ ঘটনা ঘটে। দুষ্কৃতিকারীদের সাথে গুলি বিনিময়ের পর পুলিশ 6 জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করে। তাদের মধ্যে একজন ছিলেন প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল। পরে অবশ্য পুলিশ জানায়, দুষ্কৃতিকারীদের তাড়া করার সময় এরা আকস্মিকভাবে গুলিবিদ্ধ হন। 12ই ডিসেম্বরের মধ্যে সরকারের রেল, পাটকল, বিদ্যুৎ, বিআরটিসি, স্বাস্থ্য অধিদপ্তর, নৌ পরিবহন সংস্থা প্রভৃতি স্থানে শ্রমিকদের ধর্মঘট নিষিদ্ধ করে দেয়। এই সময় পাট গুদামে প্রায় আগুন লাগা প্রতিদিনের খবরে রূপ নেয়। কোটি কোটি টাকার পাট পুড়িয়ে দেয়া হয়। আওয়ামী লীগ এমপি শ্রমিক লীগের সভাপতি আব্দুল মান্নান বলেন, রাষ্ট্রায়ত্ত খাতকে ব্যর্থ করে দেবার জন্য মালিকরা পাট পোড়াচ্ছে। এই অবস্থায় 24শে ডিসেম্বর 73 প্রেসিডেন্ট আবু সাইদ চৌধুরীকে বিদায় নিতে হয়। তিনি প্রচলিত নিয়মকানুন ভেঙে স্পিকারের কাছে পদত্যাগপত্র না দিয়ে প্রধানমন্ত্রীর কাছে তার পদত্যাগপত্র পেশ করেন। পদত্যাগপত্রে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে লেখেন, আপনার সঙ্গে আলোচনার পর এবং জরুরি জাতীয় স্বার্থে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করছি। তারপর স্পিকার মোহাম্মদুল্লাহ প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন। 1973-এর শেষ দিকে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার কমলাপুরে এক জনসভায় বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজন বোধে আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর হাতে অস্ত্র দেওয়া হবে। কত অস্ত্র এসব বাহিনীর হাতে দেওয়া হয়েছিল সেটা আজ অবধি দেশবাসী 30,000-এরও বেশি দেশপ্রেমিকের প্রাণের বিনিময়েও জানতে পারেনি। বাকশালে প্রাথমিক পর্ব 1973 সালের মধ্যেই সম্পন্ন হয়। 1974 সালে শুরু হয় এর ব্যাপক প্রস্তুতি পর্ব। 74 সালের 13ই জানুয়ারি জাসদ ঘোষণা করে যে 20শে জানুয়ারি পল্টনে তারা জনসভা করবে। উক্ত জনসভা ভণ্ডুল করতে আওয়ামী লীগও একই দিনে পল্টনে জনসভা ডাকে। এ নিয়ে প্রচণ্ড উত্তেজনার সৃষ্টি হয়। ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এক নির্দেশে 14ই জানুয়ারি থেকে শহরে 144 ধারা জারি করেন। পরে তা অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেওয়া হয়। 20শে জানুয়ারি রাজশাহীতেও 144 ধারা জারি করা হয়। 14ই জানুয়ারি জাসদ এই 144 ধারা জারির তীব্র প্রতিবাদ করে এবং এই ধারা প্রত্যাহারের দাবি জানায়। 16ই জানুয়ারি জাসদের ঢাকা নগর শাখার সহ সম্পাদক অপহৃত হন। 18ই জানুয়ারি জাসদ 144 ধারা ভঙ্গ করে মিছিল বের করে। পুলিশ কাঁদুনে গ্যাস ছাড়ে, লাঠিচার্জ করে এবং বহু কর্মীকে গ্রেফতার করে। জাসদের ডাকে 20শে জানুয়ারি 74 সারা দেশে ধর্মঘট পালিত হয়। ওই দিন বিকালে তারা এক বিরাট জঙ্গি মশাল মিছিল রাজধানীর রাজপথে বের করে। সকাল থেকেই বহু সংখ্যক রক্ষী বাহিনী মোতায়েন হয় রাজপথে। তারা মিছিলের ওপর বর্বরোচিত হামলা চালায়। পরদিন এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়, মিছিলকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু ওই প্রেস নোটের পাশে দৈনিক ইত্তেফাক সচিত্র খবর পরিবেশন করে যে 50 ব্যক্তি আহত হয়েছে এবং 2 জনের অবস্থা গুরুতর। চিত্রে দেখা যায়
আওয়ামী সরকারের রক্ষী বাহিনী বায়তুল মোকাররমের ভেতর গিয়ে আশ্রয় গ্রহণকারীদের উপর হামলা চালাচ্ছে। জাসদ দাবি করে ওই দিন তাদের 1000-এরও বেশি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। 2রা ফেব্রুয়ারি জাসদের সহসভাপতি অজ্ঞাতনামা ব্যক্তির গুলিতে নিহত হন। এ সময় 1974 সালের 15ই জানুয়ারি জাতীয় সংসদের অধিবেশন বসে। সংসদের স্পিকার হন জনাব আব্দুল মালিক উকিল। এই অধিবেশনেই মোহাম্মদুল্লাহকে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করা হয়। 28শে জানুয়ারি আব্দুল মালিকের স্পিকারত্বের সময় প্রথম যে আইনটি তিনি কণ্ঠভোটে পাশ করেন তা ছিল রক্ষী বাহিনী আইন। বিলটি ছিল চরমভাবে গণবিরোধী এবং এতে রক্ষী বাহিনীর অফিসারদের বিনা ওয়ারেন্টে গ্রেফতার, তল্লাশি ও আটক করার ক্ষমতা দান করা হয়। বিরোধী দলের সদস্যরা এর প্রতিবাদে ওয়াকআউট করেন। বিলটি উত্থাপন করেন তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী জনাব তাহের উদ্দিন ঠাকুর। বিরোধী দলের সদস্যদের ওয়াকআউটের তীব্র নিন্দা ও সমালোচনা করেছিলেন তিনি। 73 সালের প্রারম্ভ থেকেই গ্রামে গ্রামে চলে রক্ষী বাহিনীর বর্বর, নিষ্ঠুর ও পৈশাচিক অভিযান। মুজিব আমলের স্বৈরাচার ও বিরোধী নির্যাতনের একটি দলিল আত্মগোপনকারী কমিউনিস্ট নেতা শান্তি সেনের স্ত্রী শ্রীমতী অরুণা সেনের বিবৃতি। অরুণা সেন রানী সিংহ ও হনুফা বেগমকে ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার রামভদ্রপুর গ্রাম থেকে রক্ষী বাহিনী ধরে নিয়ে যায়, কিন্তু সরকার তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেনি, তাদেরকে কোনো আদালতেও হাজির করেনি। ঢাকার বিভিন্ন পত্রপত্রিকায় এ নিয়ে অনেক লেখালেখি হয় এবং পরে সুপ্রিম কোর্টে তাদের পক্ষে রিট আবেদন করার পর কোর্টের নির্দেশে তাদেরকে আদালতে হাজির করা হয়। মামলার শুনানির সময় সরকার তাদের বিরুদ্ধে কোনো প্রমাণযোগ্য অভিযোগ আনতে অক্ষম হওয়ায় সুপ্রিম কোর্ট অবিলম্বে তাদের 3 জনকেই বিনা শর্তে মুক্তিদানের নির্দেশ দেন। অরুণা সেন ও অন্যান্যদের পক্ষে এই মামলা পরিচালনা করেছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ ও ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। মুক্তি পাবার পর আওয়ামী লীগ সরকারের অন্যায় নির্যাতনের স্বরূপ প্রকাশের জন্য শ্রীমতী অরুণা সেন সংবাদপত্রে একটি বিবৃতি দেন। তিনি বলেন, গত 17ই আশ্বিন রক্ষী বাহিনীর লোকেরা আমাদের গ্রামের উপর হামলা করে। ওই দিন ছিল দুর্গাপূজার দ্বিতীয় দিন। খুব ভোরে আমাকে গ্রেফতার করে, গ্রামের অনেক যুবককে ধরে বেদম মারপিট করে। লক্ষণ নামের একটি কলেজ ছাত্র ও আমাকে ধরে তারা নড়িয়া রক্ষী বাহিনীর ক্যাম্পে নিয়ে যায়। সেখানে আমাকে জিজ্ঞেস করে আমার স্বামী শান্তি সেন ও পুত্র চঞ্চল সেন কোথায়। বলে তারা রাষ্ট্রদ্রোহী, তাদের ধরিয়ে দিন। আরও জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যার দিকে তারা আমাকে ছেড়ে দেয়। লক্ষণকে সেদিন রেখে পরদিন ছেড়ে দেয়। সে যখন বাড়ি ফেরে দেখি বেদম মারের ফলে সে গুরুতর আহত ও অসুস্থ হয়ে পড়েছে। 4-5 দিন পর আবার তারা আমাদের গ্রামের উপর হামলা চালায়, অনেক বাড়ি তল্লাশি করে, অনেককে মারধর করে। কৃষ্ণ ও ফজলু নামে 2 জন যুবককে তারা মারতে মারতে নিয়ে যায়। আজও তারা বাড়ি ফিরে আসেনি। তাদের আত্মীয়রা ক্যাম্পে গিয়ে তাদের খোঁজ করলে বলে তারা সেখানে নেই, তাদেরকে গুম করে ফেলা হয়েছে বলেই মনে হয়। এর মাঝে মাঝেই তারা গ্রামে এসে যুবক ছেলেদের খোঁজ করত। গত 3রা ফেব্রুয়ারি 1974 রাতে রক্ষী বাহিনী এসে সম্পূর্ণ গ্রামটিকে ঘিরে ফেলে। ভোরে আমাকে ধরে নদীর ধারে নিয়ে গেল। সেখানে দেখলাম গ্রামে উপস্থিত প্রায় অধিকাংশ সক্ষমদেহী পুরুষ, এমনকি বালকদের পর্যন্ত এনে হাজির করা হয়েছে। আওয়ামী লীগের থানার সম্পাদক হোসেন খাঁ সবকিছু তদারকি করছেন। আমার সামনে রক্ষী বাহিনী উপস্থিত সকলকে বেদম মারপিট শুরু করে। শুনলাম এদের ধরতে গিয়ে বাড়ির মেয়ে ছেলেদেরও তারা মারধর করে এবং অনেক ক্ষেত্রে অশালীন আচরণ করেছে। এরপর আমাকে রক্ষী বাহিনীর কমান্ডার হুকুম করলো পানিতে নেমে দাঁড়াতে। সেখানে নাকি আমাকে গুলি করা হবে। আমি নিজেই পানির দিকে নেমে গেলাম। ওরা রাইফেল উঁচিয়ে তাক করলো গুলি করবে বলে, কিন্তু পরস্পর কী সব বলাবলি করে রাইফেল নামিয়ে নিল। আমি কাদা পানিতে দাঁড়িয়েই থাকলাম। কমান্ডার গ্রেফতার করা সবাইকে হিন্দু মুসলমান 2 কাতারে ভাগ করে দাঁড় করালো। মুসলমানদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে বলল, মালাউনরা আমাদের দুশ্মন, তাদের ক্ষমা করা হবে না। তোমরা মুসলমানরা মালাউনদের সাথে থেকো না, তোমাদের এবারের মতো মাফ করে দেওয়া হলো। এই বলে কলিমুদ্দিন ও মোস্তফা নামের 2 জন মুসলমান যুবককে ধরে রেখে বাকি সবাইকে এক একটা বেতের বাড়ি দিয়ে বলল, ছুটে পালাও। তারা ছুটে পালিয়ে গেল। আমার পাক বাহিনীর কথা মনে পড়ল। তারাও বিক্ষুব্ধ জনতাকে বিভক্ত করতে এমনিভাবে সাম্প্রদায়িকতার আশ্রয় নিয়েছিল। পার্থক্য শুধু তারা ধর্মের নামে সাম্প্রদায়িকতার আশ্রয় নিত, আর এই ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারীরা ভণ্ডামির আশ্রয় নিচ্ছে। আমাকে ছেড়ে দিয়ে ওরা কলিমুদ্দিন ও মোস্তফা সহ 20 জন হিন্দু যুবককে নিয়ে রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে রওনা হলো। 3 জন ছাড়া এরা সবাই পেশায় জেলে, মাছ ধরে কোনো রকমে জীবিকা নির্বাহ করে। তাদের আত্মীয় স্বজনরা সবাই আকুল হয়ে কান্নাকাটি করতে লাগলো। সে এক হৃদয় বিদারক দৃশ্য। সন্ধ্যার সময় কলিমুদ্দিন, মোস্তফা, গোবিন্দ নাগ ও হরিপদ ঘোষ ছাড়া বাকি সবাই গ্রামে ফিরে এলো।
আমি গেলাম তাদের দেখতে। দেখলাম তারা সবাই চলতে অক্ষম, সর্বাঙ্গ ফুলে গেছে তাদের। বেত ও বন্দুকের দাগ শরীরে কেটে বসে গেছে, চোখ মুখ ফোলা, হাত পায়ের গিরোতে রক্ত জমে আছে। তাদের কাছে শুনলাম সারাদিন দফায় দফায় তাদের চাবুক মেরেছে, গলা ও পায়ের সঙ্গে দড়ি বেঁধে পানিতে বারবার ছড়ে ফেলে ডুবিয়েছে। পিঠের নিচের ও বুকের ওপর পা দিয়ে দুদিক থেকে দুজন লোক তাদের উপর উঠে দাঁড়িয়েছে, মই দিয়ে ডলেছে। এদের অনেকেই আত্মীয়রা বয়ে এনেছে। এদের অবস্থা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। ভাবলাম যারা দিন রাত্রি পরিশ্রম করেও একবেলা পেট পুরে খেতে পায় না, অনাহার দুঃখ দারিদ্রের জ্বালায় আজ অর্ধমৃত, তাদের মরার উপর খাঁড়ার ঘায়ের অবসান কবে হবে? যে শাসকরা মানুষের সামান্য প্রয়োজন ভাত কাপড়ের ব্যবস্থা করতে পারছে না, চুরি ডাকাতি রাহাজানি শোষণ নির্যাতন যারা বন্ধ করতে পারছে না, তারা কোন অধিকারে আজ নিঃস্ব মানুষের ওপর এই বর্বর নির্যাতন চালাচ্ছে? অবশেষে চরম নির্যাতন আমার উপরেও নেমে এলো। 6ই ফেব্রুয়ারি রাতে ভোর না হতেই রক্ষী বাহিনী ঘুম থেকে আমাকে তুলল। আমাকে বাড়ির বাইরে নিয়ে এলে দেখলাম রানীও রয়েছে। আমাদের নিয়ে তারা 2 মাইল দূরের ভেদরগঞ্জ রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে রওনা হলো। রাস্তায় তারা রানীর প্রতি নানা রকম অশ্লীল উক্তি করছিল। ক্যাম্পে পৌঁছে দেখলাম সেখানে কলিমুদ্দিন, মোস্তফা, গোবিন্দ নাগ এবং হরিপদও রয়েছে। বুঝতে পারলাম তাদের উপর চরম দৈহিক নির্যাতন করা হয়েছে। বিশেষ করে কলিমুদ্দিন ও মোস্তফাকেই বেশি অসুস্থ দেখলাম। কলিমুদ্দিন ও মোস্তফা 2 ভাই। এদের সংসারে আর কোনো সক্ষম ব্যক্তি নেই। অপরের জমিতে চাষ করে ওরা কোনো রকম জীবিকা নির্বাহ করে। এরা বিবাহিত ও ছোট ছোট ছেলেমেয়ের জনক। আমরা ক্যাম্পে আসতেই অনেক রক্ষী বাহিনী এসে আমাদের ঘিরে দাঁড়ালো। কেউ অশ্লীল মন্তব্য করে, কেউ চুল ধরে টানে, কেউ চড় মেরে, কেউ খোঁচা দিয়ে বর্বর আচরণ করতে লাগলো। কিছুক্ষণ পর আমাদের রোদের মধ্যে বসিয়ে রেখে তারা চলে গেল। সন্ধ্যায় আমাকে উপরে দোতলায় নিয়ে গেল। কিছুক্ষণ পরেই শুনলাম রানীর হৃদয় বিদারক চিৎকার। প্রায় আধা ঘন্টা পর আর্তনাদ স্তিমিত হয়ে থেমে গেল। নিস্তব্ধ রাতের অন্ধকার ভেদ করে ভেসে ভেসে আসছিল বেতের সপাং সপাং শব্দ আর পাশবিক গর্জন। রানীকে যখন এনে তারা কামরার মধ্যে ফেলল, রাত্রি তখন কত জানি না। রানীর অচৈতন্য দেহ তখন বেতের ঘায়ে ক্ষত বিক্ষত, রক্ত ঝরছে। জ্ঞান ফিরলে রানী পানি চাইল, আমি তাকে পানি খাওয়ালাম। রানী আস্তে আস্তে কথা বলতে পারল। রাত্রি তখন ভোর হয়ে এসেছে। রানীর মুখে শুনলাম উপরে ভেদরগঞ্জ ও ডামুড্ডার আওয়ামী লীগ সম্পাদকরা এবং ওই 2 স্থানের ক্যাম্প কমান্ডাররা উপস্থিত ছিল। তারা শান্তি সেন ও চঞ্চলকে ধরিয়ে দিতে বলে এবং অস্ত্র কোথায় আছে জিজ্ঞেস করে। রানী কিছুই জানে না বলায় তাকে এমন সব অশ্লীল কথা বলে যা কোনো সভ্য মানুষের পক্ষে বলা তো দূরের কথা, কল্পনা করাও সম্ভব নয়। কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ ও গালি বর্ষণের পর ভেদরগঞ্জ ক্যাম্প কমান্ডার বেত দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এলো পাতাড়ি এমন পেটাতে থাকে যে 3খানা বেত ভেঙে যায়। আবার তাকে জিজ্ঞেস করে শান্তি ও চঞ্চল কোথায়। রানীর একই উত্তর। ক্ষিপ্ত হয়ে রানীকে তারা সিলিংয়ের সাথে ঝুলিয়ে দেয় এবং 2 কমান্ডার এবং একই সাথে চাবুক দিয়ে পেটাতে শুরু করে। মারার সময় অসহ্য যন্ত্রণায় রানী বলছিল, আমাকে এভাবে না মেরে গুলি করে মেরে ফেলুন। জবাবে একজন বলে, সরকারের একটা গুলির দাম আছে, তোকে 7 দিন ধরে পিটিয়ে মেরে ফেলবো। এখন পর্যন্ত মারার দেখছসটা কি? অল্পক্ষণ পরেই রানী অচেতন হয়ে পড়ে, কিন্তু তাদের চাবুক চালানো বন্ধ হয়নি। যখন জ্ঞান ফেরে রানী দেখে সে মেঝেতে পড়ে আছে। পানি চাইলে তারা তাকে পানি দেয় নাই। 8ই ফেব্রুয়ারি প্রথমে আমাকে ও পরে রানীকে দোতলায় নেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন ডামুড্ডার আওয়ামী লীগ সেক্রেটারি ফজলু মিয়া ও ভেদরগঞ্জের সেক্রেটারি হোসেন খাঁ। তারা চেয়ারে বসে আছেন। আমাকে বলল, তোমার স্বামী ও ছেলেকে ধরিয়ে দাও, অস্ত্র কোথায় আছে বলে দাও। তারা ডাকাত, অস্ত্র দিয়ে ডাকাতি করে। আমি বললাম, তারা ডাকাত নয়, তারা সৎ দেশপ্রেমিক। আমার স্বামী রাজনীতি করেন এ কথা কে না জানে। দেশের সাধারণ লোকের অতি প্রিয় ও শ্রদ্ধেয় তিনি। রানীকে তারা একই প্রশ্ন করেন। রানী কিছুই জানে না বলায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। ডামুড্ডা ক্যাম্পের কমান্ডার করম আলী এবং ভেদরগঞ্জ ক্যাম্প কমান্ডার ফজলুর রহমান আমাদের অশ্লীল গালাগাল দিতে শুরু করে এবং আমাকে ও রানীকে একসঙ্গে ঝুলিয়ে দিয়ে রানীর বস্ত্র খুলে নেয়। তারপর আমাদের দুজনকে দুদিক থেকে চাবুক মারতে থাকে। জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান হলে দেখি দুজনেই মেঝেতে পড়ে আছি। রানীর সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে। আমার গায়ে কাপড় থাকায় অপেক্ষাকৃত কম আহত হয়েছি। তবু এই রুগ্ন বৃদ্ধ দেহে এই আঘাতই মর্মান্তিক। সর্বাঙ্গ ব্যথায় জর্জরিত, তৃষ্ণায় বুক শুকিয়ে যাচ্ছে, নড়ার ক্ষমতা নেই। ওরা আমাদের দিকে তাকিয়ে নারকীয় হাসি হাসছে। এদের হুকুমে 2জন সেপাই আমাকে টেনে তুলল। আমি অতি কষ্টে দাঁড়াতে পারলাম, রানী পারল না। 2জন রক্ষী তার 2 বগলের নিচে হাত দিয়ে তাকে টেনে তুলল
ও তার গায়ে কাপড় জড়িয়ে দিল। তারপর টানতে টানতে নিচে নামিয়ে নিয়ে এলো। কমান্ডার পেছন থেকে নির্দেশ দেয়, ওকে ভালো করে হাঁটা, নয়তো মরে যাবে। সকালে কমান্ডার কয়েকজন রক্ষীসহ রানীকে নিয়ে গ্রামের দিকে রওনা হলো। বলল, বাঁচবি তো না, চল তোর মাকে দেখিয়ে আনি। রানীর সর্বাঙ্গ ফুলে কালো হয়ে গিয়েছে, পা ফেলার ক্ষমতা নেই। সেই অবস্থায় তাকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে 2 মাইল পথ টেনে নিয়ে যাওয়া হলো। রানীর মা রানীকে দেখেই অজ্ঞান হয়ে যান। কমান্ডার রানীকে তার মায়ের মাথায় পানি দিতে বলে। রানীর মার জ্ঞান এলে রানীর চেহারা এমন কেন জিজ্ঞেস করায় কমান্ডার বলে, পুকুর ঘাটে পড়ে গিয়ে আঘাত পেয়েছে। রানীকে ছেড়ে দেবার অনুরোধ জানালে কমান্ডার বলে, খাসি খাওয়ালে ফিরিয়ে দিয়ে যাব। তারপর আবার 2 মাইল রাস্তা হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে তাকে ক্যাম্পে ফিরিয়ে আনা হলো। ওই দিন ছিল 9 ফেব্রুয়ারি 1974। হনুফাকেও তারা ধরে নিয়ে এলো ওই দিন। করিম নামের আর এক কৃষক যুবককেও তারা ধরে এনেছে দেখলাম রামভদ্রপুর থেকে। তাকে এত মারা হয়েছে যে তার অবস্থা অত্যন্ত সঙ্গীন। নড়িয়া থানার পণ্ডিত সার থেকেও একজন স্কুল শিক্ষক ও 2জন যুবককে এনেছে দেখলাম। বিপ্লব নামের একটি ছেলে নাকি মারের চোটে পথেই মারা যায়। রক্ষী বাহিনীর সিপাহীরা বলাবলি করছিল। একজন জল্লাদ গর্জন করে বলছিল, দেখ এখনও হাতে রক্ত লেগে আছে। শুনেছি মতি নামের আর একটি যুবককেও তারা পিটিয়ে মেরেছে। আর আমাদের ধরে আনার 2 দিন আগে কৃষি ব্যাংকের পিয়ন আলতাফকে পিটাবার পর হাত পা বেঁধে দোতলার ছাদ থেকে ফেলে মেরে ফেলেছে। 9 তারিখ দুপুরে অল্প পরে তারা হনুফা, রানী ও আমাকে নিয়ে গেল পুকুরের ধারে। সেখানে আমাদের এক দফা বেত দিয়ে পিটিয়ে চুবানোর জন্য পানিতে নামালো। প্রথমে ওরা আমাদের সাঁতরাতে বাধ্য করলো। আমরা ক্লান্ত হয়ে কিনারায় উঠতে চেষ্টা করি। ওরা আমাদের বাঁশ দিয়ে ঠেলে দূরে সরিয়ে দেয়। পরিশ্রান্ত হয়ে যখন আমরা আর সাঁতরাতে পারছিলাম না, তখন পানি থেকে তুলে আবার বেত মারে। শেষের দিকে আমরা যখন আর সাঁতরাতে পারছিলাম না, তখন আমাদের পানিতে ডুবিয়ে দেহের উপর 2 পা দিয়ে দাঁড়িয়ে থাকতো। এভাবে আমাদের 3 দফা পেটানো ও চুবানো হয়। কিছুক্ষণ আগেই করিম মারের চোটে মরে গেছে। আমাদের সঙ্গে আর একটি অল্প বয়সী যুবককে চুবিয়ে অচেতন করে ফেলেছিল। তাকে ঘাটলার ওপর ফেলে রাখে। আমার আঁচল দিয়ে গা মোছানোর সময় হঠাৎ ছেলেটি চোখ খুলে তাকায়। আমি চোখের জল রাখতে পারছিলাম না। রক্ষীরা তাকে সরিয়ে নিয়ে যায়। পরে শুনেছি ছেলেটাকে নাকি মেরে ফেলেছে। সন্ধ্যার অল্প আগে আমাদের পানি থেকে তুলে ভেজা কাপড়েই থাকতে বাধ্য করলো। দারুণ শীতে আমরা কাঁপছি। প্রচণ্ড জ্বর এসে গেছে সকলের। এমনি করেই রাতভর ছালার চটের উপর পড়ে থাকলাম। পরদিন রাতে রানীকে আবার নিয়ে গেল দোতলায়। সেখানে আবার তাকে ঝুলিয়ে বেত মারল। 11 তারিখ আবার রানীর উপর চলল একই অত্যাচার। রানী জ্ঞান হারালো। রক্ষী সিপাহীদের বলাবলি করতে শুনলাম রানী মরে গিয়েছে। রানীর কাছে শুনলাম তার যখন জ্ঞান হলো তখন সে দেখে তার পাশে ডাক্তার বসা। রানী জিজ্ঞেস করলো, আপনি কে? আমি কোথায়? ডাক্তার জবাব দেয়, আমি ডাক্তার, তুমি কথা বলো না। কিছুক্ষণ পর ডাক্তার চলে গেলে রানীকে তারা ধরাধরি করে নিচে আমাদের কাছে দিয়ে গেল। একজন সিপাহী রানী ও হনুফাকে বলল, তোরা তো মরেই যাবি, তার আগে আমরা প্রতি রাতে 5 জন করে তোদের ভোগ করব। তারা অবশ্য ভোগ শব্দটি বলে নাই, বলেছিল অতি অশ্লীল কথা। একদিন রাতে 2জন রক্ষী সিপাহী ঘরে ঢুকে আলো নিভিয়ে দেয় এবং রানী ও হনুফার মুখ চেপে ধরে। ধস্তাধস্তি করে তারা ছুটি গিয়ে চিৎকার করে। চিৎকার শুনে ক্যাম্পের অন্য রক্ষীরা ছুটে আসে, কমান্ডাররাও আসে। ওরা তখন তাকে বলে যে খবরদার এ কথা প্রকাশ করবি না, তাহলে মেরে ফেলবো। রক্ষী সিপাহীদের কারো কারো মাঝে মানবতাবোধের লক্ষণ পাচ্ছিলাম। তাদেরই একজন সিপাহীকে জিজ্ঞেস করলাম, তুমি কি পর্যন্ত লেখাপড়া করেছো? প্রশ্ন শুনে সে চমকে উঠল। বলল, বাংলাদেশে লেখাপড়া দিয়ে কি করব? আমরা জল্লাদ, জল্লাদের আবার লেখাপড়ার দরকার কি? এই বলেই সে দে ছুট। মনে হয় যেন চাবুক খেয়ে একটা ছাগল ছুটে পালালো। রক্ষী সিপাহীদের কানাঘুষায় শুনেছিলাম আমাকে আর হনুফাকে অন্যত্র কোথাও পাঠিয়ে দিবে, আর রানী ও অন্যান্য পুরুষ বন্দীকে মেরে ফেলা হবে। 12ই ফেব্রুয়ারি আমাকে ও হনুফাকে নিয়ে রক্ষীরা রওনা দিল। আমরা রানীকে ফেলে যেতে আপত্তি জানালাম। রানীও আমাদের সাথে যেতে খুব কান্নাকাটি করছিল। কমান্ডারের কাছে অনুনয় বিনয় করছিল। কমান্ডার তার সহকর্মীদের সাথে কি যেন আলাপ করে সেদিন আমাদের পাঠানো স্থগিত রাখল। 12 তারিখ রাতেও ওরা আবার রানীকে ঝুলিয়ে হান্টার দিয়ে পেটায়। 13 তারিখে তারা রানীকে মারে না, কিন্তু নির্যাতনের নতুন কৌশল নেয়। দম বন্ধ করে রাখে, জোর করে চেপে ধরে রাখে চোখ নাক মুখ। এমনি করে জ্ঞান হারালে তারা ওকে ছেড়ে দেয়। 19শে ফেব্রুয়ারি গভীর রাতে ওরা আমাদের 3 জনকে নিয়েই রওনা দিল প্রায় 4 মাইল দূরের ডামন্টার রক্ষী বাহিনী ক্যাম্পের দিকে। কলিমুদ্দিন, মোস্তফা, গোবিন্দ ও হরিপদ থেকে গেল। রক্ষীরা বলাবলি করছিল তাদের মেরে ফেলা হবে। আমরা কিছু দূর এলে ক্যাম্পের দিকে 4 বার গুলির আওয়াজ শুনতে পেলাম।
ভাবলাম ওদের বুঝি মেরে ফেললো। মনটা খুবই খারাপ হয়ে গেল। আমাদের শরীরের এমন অবস্থা ছিল যে হাঁটতে খুব কষ্ট হচ্ছিল, তবু আমরা বাধ্য হচ্ছিলাম হাঁটতে। বোধহয় আমাদের অন্যত্র পাঠিয়ে দিচ্ছে, বোধহয় বেঁচে যাব। এই চিন্তাটাই আমাদের হাঁটার শক্তি যোগাচ্ছিল। অনেক রাতে ডামুড্ডা রক্ষী বাহিনীর ক্যাম্পে পৌঁছলাম। সেখানে কিছুক্ষণ রেখে স্পিডবোট করে আমাদের নিয়ে যাওয়া হলো। সমস্তক্ষণ আমাদের কম্বল চাপা দিয়ে মুর্দার মতো ঢেকে রাখা হলো। বেদনা জর্জরিত ক্ষত বিক্ষত শরীর, তার উপর কম্বল চাপা থাকায় শ্বাসরুদ্ধ হবার উপক্রম, যেন জ্যান্ত কবর। সমস্ত দিন আমাদের ওইভাবেই রাখলো, খেতে দিল না। শেষ রাতে আবার কম্বল চাপা দিয়ে জিপে করে ঢাকার দিকে রওনা দিল। আবার সেই সুদীর্ঘ পথ, জ্যান্ত কবরের যন্ত্রণা। ঢাকায় আমাদের প্রথমে রক্ষী বাহিনীর ডাইরেক্টরের কাছে নিয়ে গেল। সে আমাদের খুব ধমকালো। সেখান থেকে নিয়ে গেল তেজগাঁ থানায়, তারপর লালবাগ থানায়। রাতে সেখানে থাকলাম। পরদিন পাঠালো সেন্ট্রাল জেলে। সেখানে 5 দিন রাখার পর আমাদের নিয়ে এলো তেজগাঁ গোয়েন্দা বিভাগের অফিসে। জেলে আমাদের 3য় শ্রেণীর কয়েদির মতো রাখা হতো। দিনরাত সেলেবন্দি, একই আহার্য দেয়া হতো। সেখানে রাজনৈতিক অভিযোগে আরও বন্দিনী আছেন। তার মধ্যে 17ই মার্চে গ্রেফতারকৃত জাসদ নেত্রী মমতাজ বেগম আছেন, অস্ত্র আইনে সাজাপ্রাপ্ত পারভিন, আরও আছেন একজন নাম রুমা। সবাইকে 3য় শ্রেণীর কয়েদি করে রাখা হয়েছে, সাধারণ কয়েদিদের মতো খাটানো হচ্ছে। এর ওপর জমাদারনিরা তাদের নিজেদের জামা কাপড় সেলাই, কাঁথা সেলাই, কাপড় চোপড় ধোয়ানো সব কিছুই মেয়ে কয়েদিদের দিয়ে করিয়ে নিচ্ছে। রাজনৈতিক বন্দীরাও রেহাই পাচ্ছে না। এমনই হাজার হাজার করুণ কাহিনীর সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের শাসনামলে, যার সবগুলো গুমড়ে মরেছে নির্বিচারে, প্রকাশিত হতে পারেনি। রক্ষী বাহিনীর বর্বরতার আরও একটি চিত্র তুলে ধরা যাক। ঘটনাটি ঘটেছিল পাবনার বাজিতপুর কোরাটিয়া গ্রামের কৃষক আব্দুল আলীর ছেলে রশিদকে খুন করার কাহিনী। আব্দুল আলীর সাক্ষাৎকারটা ছিল নিম্নরূপ: আমার সামনে ছেলেকে গুলি করে হত্যা করলো। আমার হাতে কুঠার দিয়ে বলল, মাথা কেটে দে, ফুটবল খেলবো। আমি কি তা পারি? আমি যে বাপ। কিন্তু অকথ্য নির্যাতন কতক্ষণ আর সহ্য করা যায়? অত্যাচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত নিজের হাতে ছেলের মাথা কেটে দিয়েছি। রশিদ নাকি রাজনীতি করত, আমি জানতাম না। একদিন মাতুয়ার শাহজাহান এসে ধরে নিয়ে গেল। আওয়ামী লীগ অফিসে সারা রাত ওকে ওরা বেদম মারল। সকালে বলল 1000 টাকা দিলে ছেড়ে দিবে। রশিদ স্বীকার করে এলো 1000 টাকা দেবার। আমার কাছে টাকা চাইল, কিন্তু আমি দিন আনি দিন খাই, মজুর মানুষ। হঠাৎ 3 দিনের মধ্যে 1000 টাকা কোত্থেকে দেব? বললাম, তুই বরং পালিয়ে সিলেট চলে যা। রশিদ সিলেট চলে গেল, কিন্তু 10-12 দিন পর ফিরে এসে বলল, বাবা, মন মানে না তোমাদের ফেলে থাকতে। সিলেট থেকে ফেরার পরই কঠিন অসুখে পড়ল, টাইফয়েড। অসুখ সারার পর একদিন তার মাকে বলল, মা, আজ ভাত খাবো। তার মা শৈল মাছ দিয়ে তরকারি রানলো। এমন সময় আওয়ামী লীগের পান্ডারা রক্ষী বাহিনী সহ বাড়ি ঘেরাও করলো। অসুস্থ মানুষ কোনো রকম বাড়ি থেকে বের হয়ে মাঠের দিকে দৌড় দিল। বাবা আমার জানতো না সেখানেও ঘাপটে মেরে বসে আছে আজরাইলরা। পাষণ্ড দৌড়ে এসে ধরল তাকে। রশিদ সিরাজের পা চেপে ধরল। রশিদ ভাই, বিমারি মানুষ, আমায় ছেড়ে দেন। ছাড়ল না। তারপর বাপ বেটা দুজনকেই বেঁধে মার শুরু করলো। কত হাতে পায়ে ধরলাম। তারপর মাতু গুলি করলো রশিদকে। ঢলে পড়ল রশিদ। আমি নির্বাক তাকিয়ে রইলাম। মরার পর একজন বলল, চল, ওর কল্লাটা নিয়ে যাই, ফুটবল খেলবো। মাতু বলল, হ্যাঁ, তাই নেব, তবে ওর কল্লা আমরা কাটবো না, তার বাবা কেটে দিবে। বলে আমার হাতে কুঠার দিয়ে বলল কেটে দিতে। আমার মুখে রা নেই। বলে কি পাষণ্ডগুলো। চুপ করে আছি দেখে বেদম পেটাতে শুরু করলো। বুড়ো মানুষ, আর কতক্ষণ সহ্য হয়? সিরাজ এসে বুকে বন্দুক ঠেকিয়ে বলল, এক্ষুনি কাট, নইলে তোকেও গুলি করব। ইতিমধ্যে 1.5 ঘন্টার মতো সময় পার হয়ে গেছে। বুঝতে পারলাম না কাটলে ওরা সত্যি সত্যি আমাকেও মেরে ফেলবে। শেষে কুঠার দিয়ে কেটে দিলাম মাথা। নিয়ে সউল্লাসে চলে গেল তারা। আল্লাহ কি সহ্য করবে? 75 সালের 5ই ফেব্রুয়ারি আব্দুল মালেক উকিলের স্পিকারত্বে বিশেষ ক্ষমতা আইন পাশ হয়, যার অন্তর্ভুক্ত ছিল নির্যাতনমূলক আটক আইন আর প্রেস স্পন্সরশিপের ব্যবস্থা, সংগঠন গঠনের উপর বিধিনিষেধ আরোপ ও নিষিদ্ধ করার ক্ষমতা। বিরোধী সদস্যরা একে আর একটি কালা কানুন বলে অভিহিত করে ওয়াকআউট করেন। এই সম্পর্কে জনাব আতাউর রহমান খান বলেন, জনসাধারণের জন্য এই দিনটি একটি কালো দিন এবং বিলটি কৃষ্ণতার বিল। এটি সাংবাদিকদের দমনের একটি নিকৃষ্ট ব্যবস্থা। তিনি বলেন, জনসাধারণ আওয়ামী লীগ ও অন্যান্য সদস্যগণকে কালো আইন প্রণয়নের জন্য ভোট দেয়নি। যদি তাই হয়, দেশে আবার নির্বাচন দিন। তিনি বলেন,
পাক আমলে এই আইনে নাশকতামূলক কাজের অভিযোগে শেখ মুজিব তাজউদ্দিন গ্রেফতার হয়েছিলেন, কিন্তু এতে কোনো ফল হয়নি। আওয়ামী লীগের মুজিব সরকার একের পর এক কালাকানুন জারি করে যাচ্ছে, কিন্তু এতেও কোনো ফল হবে না। ইতিমধ্যে দ্রব্যমূল্য ধাপে ধাপে বাড়তে থাকে প্রতিদিন। বাজার থেকে নতুন নতুন পণ্য উধাও হতে থাকে। এ সময় 4 আনা সেরের লবণের দাম বেড়ে হয় 60 টাকা, 5 টাকা সেরের শুকনো মরিচের ছটা হয় 8 টাকা। শীঘ্রই দেশে অধিক মূল্যেও আর লবণ পাওয়া যাবে না, এই মর্মে সাক্ষাৎকার দেওয়ায় ঢাকা বণিক সমিতির সভাপতি খন্দকার আব্দুস সাত্তারকে পুলিশ 27 জুলাই গ্রেফতার করে। লবণের এই কেলেঙ্কারির খবর ছাপার জন্য দৈনিক পূর্বদেশ বাকশাল গঠনের পর সরকার বন্ধ করে দেয়। পত্রিকার 2 জন সাংবাদিক চাকুরি হারান। সভ্য দুনিয়ায় আওয়ামী লীগের এই কেলেঙ্কারির কোনো নজির নেই। 17 মার্চ 74 পল্টনে জাসদ এক জনসভার ডাক দেয়। জনসভার পর জাসদ সরকারি নির্যাতনের প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মনসুর আলীর বাসভবন ঘেরাও করতে যায়। সেখানে পুলিশের গুলিতে সরকারি হিসাবে নিহত হয় 6 জন, আহত হয় শতাধিক। জাসদ দাবি করে ওই গুলি বর্ষণের ফলে তাদের 50 জন কর্মী নিহত হয়েছেন। সেখান থেকে আসম, আব্দুর রব সহ জাসদের প্রায় সব নেতাই আহত অবস্থায় গ্রেফতার হন। জাসদের ওই মিছিলের উপর রক্ষী বাহিনীর বর্বরতার সচিত্র প্রতিবেদন প্রকাশ করে দৈনিক ইত্তেফাক। সেদিনই সরকার জাসদের মুখপাত্র, দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক, দেশের বিশিষ্ট কবি আল মাহমুদ সহ বেশ কয়েকজন সাংবাদিককে নিরাপত্তা আইনে গ্রেফতার করে। ফলে পরদিন গণকণ্ঠ প্রকাশিত হতে পারেনি। মোজাফফর ন্যাব জাসদের এই মিছিলকে হঠকারী ও উস্কানিমূলক বলে অভিহিত করে এর নিন্দা করে। সিপিবি বলে, জাসদ অরাজকতা সৃষ্টির চেষ্টায় মেতেছে। মনি সিং জনগণের কাছে এই প্রচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান। ইতিমধ্যে আওয়ামী লীগ ও যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলের ফলে 1974 সালের 4 এপ্রিল বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে 7 জন ছাত্র নিহত হয়। এভাবেই প্রকাশ্য দিবালোকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যার ঘটনার সূত্রপাত হয়েছিল অন্য কেউ নয়, আওয়ামী লীগেরই ছাত্র সংগঠনের মাধ্যমে। রক্তের সেই হোলি খেলার তীব্রতা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে সময়ের সাথে। এ সময় 31 মার্চ 1974 জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটি নামে একটি সংস্থা গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডক্টর আহমদ শরীফ। কমিটির সভাপতি নির্বাচিত হন কবি সিকান্দার আবু জাফর। এছাড়া মির্জা গোলাম হাফিজকে আইন পর্যালোচনার সাব কমিটির, ডক্টর আহমেদ শরীফকে প্রকাশনা সাব কমিটির, বিনোদ দাশগুপ্তকে তথ্য অনুসন্ধান সাব কমিটির চেয়ারম্যান, এনায়েতুল্লাহ খানকে কোষাধ্যক্ষ, মওদুদ আহমেদকে সাধারণ সম্পাদক ও সৈয়দ জাফরকে সহ সম্পাদক নির্বাচিত করে 33 সদস্যের একটি কমিটি গঠিত হয়। কমিটির ওই সভায় জনগণের মৌলিক অধিকার ও তৎকালীন পরিস্থিতি সম্পর্কে কয়েকটি বিশেষ প্রস্তাবও গৃহীত হয়। মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য ছিল: 1. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে গণতন্ত্র রাষ্ট্রের একটি নিয়ামক নীতি হিসাবে সংযোজিত হয়েছে। 31, 32 এবং 33 নং ধারায় সুস্পষ্টভাবে বলা হয়েছে, শাসনতন্ত্র মোতাবেক জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার সুনিশ্চিত করা হবে এবং প্রত্যেক নাগরিকই নিজেকে গ্রেফতার ও আটকের হাত থেকে রক্ষা পাবার জন্য আইনের সাহায্য প্রার্থনা করার অধিকার ভোগ করবেন। 2. কিন্তু এরূপ সুস্পষ্ট নিশ্চয়তা সত্ত্বেও উপরোক্ত শাসনতান্ত্রিক ওয়াদা এবং নাগরিকের অধিকার খেলাপ করা হচ্ছে বলে পত্রপত্রিকায় নিয়মিত খবর পাওয়া যায়। এসব খবরে জানা যায় যে কোনো আদালতে হাজির না করেই অসংখ্য লোককে গ্রেফতার করে আটক রেখে নির্যাতন করা হচ্ছে এবং যেসব সংস্থান নাগরিকদের অধিকার রক্ষার কাজে নিয়োজিত থাকার কথা, তাদের হাতেই অনেক লোক শারীরিকভাবে গুম হয়ে যাচ্ছে। কাজেই যেসব দায়িত্বশীল নাগরিক আইনের শাসনের বিশ্বাসী, তাদের মতামত সংগঠিত করা দরকার এবং এই কাজের মাধ্যমে গণতন্ত্র ও শান্তিকামী ব্যাপক জনগণের মৌলিক অধিকার হরণের প্রকৃত ঘটনা সম্পর্কে অভিহিত করে জনমত সংগঠিত করা প্রয়োজন, যাতে শাসনতন্ত্রে প্রদত্ত আইনের শাসনের নিশ্চয়তাকে নগ্নভাবে উপেক্ষা করে যে ব্যক্তি নিপীড়নের কাজ করছে তা প্রতিরোধ করা যায়। 4. এর সঙ্গে আরও একটি দায়িত্ব পালন করতে হবে। অনেক ক্ষেত্রে আটক ব্যক্তিগণকে বিনা বিচারেই ধরে রাখা এবং অনেককে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই সাজা দেওয়া হচ্ছে। সুতরাং এই ধরনের আটক ব্যক্তিদের আইনের সাহায্য দেওয়া প্রয়োজন। 5. আইনের সাহায্য দেওয়ার জন্য উপযুক্ত সংগঠন ও ব্যবস্থা গড়ে তুলতে হবে। 6. তহবিল ছাড়া সংগঠনের প্রয়োজনীয় কাজ যথাযথভাবে চালানো সম্ভব নয়, কাজে সুষ্ঠুভাবে এই কাজ চালানোর জন্য একটি তহবিল সৃষ্টি করাও প্রয়োজন। 7. এই কমিটির কাজ শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকতে পারে না।
কমিটিকে একটি কার্যকর সংগঠনে পরিণত করার জন্য এবং সারা দেশের জনগণ যাতে আইনের সাহায্য পেতে পারে তার জন্য জেলা পর্যায়ে এমনকি তার নিম্ন পর্যায়েও এই কমিটি গড়ে তুলতে হবে, যাতে করে নিম্ন আদালতও জনগণের আইনের সাহায্য লাভ করতে পারে। ৮, এই সংগঠন পৃথিবীর অন্যান্য দেশের নাগরিক অধিকার রক্ষামূলক সমিতিগুলোর সঙ্গেও ভ্রাতৃত্বমূলক সম্পর্ক বজায় রাখবে। ওই সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবগুলি ছিল নিম্নরূপ। দেশের বিভিন্ন এলাকা থেকে প্রাপ্ত সংবাদে জানা যাচ্ছে যে বাংলাদেশের সংবিধানের 31, 32 এবং 33 নং ধারায় ব্যক্তি স্বাধীনতা সম্পর্কে যেই সমস্ত অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে সেগুলো নানান সরকারি বাহিনী ও প্রশাসন যন্ত্রের দ্বারা খর্ব বা হরণ করা হচ্ছে। শুধু তাই নয়, নতুন নতুন আইন প্রণয়নের মাধ্যমে সংবিধানে প্রদত্ত অনেক অধিকারকে ইতোমধ্যেই কাগুজে অধিকারে পরিণত করা হয়েছে। এই সভা সংবিধানে প্রদত্ত অধিকারসমূহের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এই সমস্ত আইন প্রত্যাহার করে নেওয়া এবং বিভিন্ন সরকারি বাহিনী ও প্রশাসন যন্ত্র কর্তৃক ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা প্রভৃতি মৌলিক অধিকারসমূহের উপর হস্তক্ষেপ ও হামলা বন্ধ করার জন্য সাধারণভাবে সরকারের কাছে দাবি জানাচ্ছে।